দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি মাসুদ রানা। দর্শক, মধ্যপ্রাচ্যে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যার মধ্যে থেকে কয়েকটি ঘটনা আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে ঘটনাটি সেটি হচ্ছে যে গতকাল হুতি গোষ্ঠীর উপরে সৌদি জোট আক্রমণ করেছিল, যার ফলে সেখানে ৩০ জনের মতো হুতি গোষ্ঠী নিহত হয়েছে। এবং সেটার পাল্টা জবাব আজকে দিতে গিয়ে সেখানে সৌদি সমর্থিত যে সামরিক বেসামরিক শত শত মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। এবং এটা সৌদি জোট বা ইয়েমেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে তেমন হতাহত হয়নি, ১১ জনের মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে। কিন্তু এই দাবিটাকে প্রত্যাখ্যান করেছে হুতি গোষ্ঠী। তারা বলছে যে এখানে ১১ জন নয়, শত শত সামরিক এবং বেসামরিক সৈন্যরা নিহত হয়েছে। সেই সাথে সাথে আজকে মধ্যপ্রাচ্যে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হলো সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, তিনটি পরাশক্তি রাষ্ট্র যৌথভাবে তারা প্রতিরক্ষা একটা জোট করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এখন এই জোটের কাজ হচ্ছে কি, মধ্যপ্রাচ্যে তারা শান্তি ফিরিয়ে দিবে, নিরাপত্তা জোরদার করবে এবং এই যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে যাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে যে ইরান সমর্থিত যে হুতি গোষ্ঠী, মিলিশিয়া গোষ্ঠী এবং লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী, এরা যেভাবে মধ্যপ্রাচ্যটাকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে, এটাকে প্রতিরোধ করা। এখন কথা হচ্ছে যে এই গোষ্ঠীটা কতটুকু, আসলে এই জোটটা কতটুকু এই সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং এদেরকে কতটুকু কন্ট্রোল করতে পারবে, সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং পাশাপাশি আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি, তাকে নিয়ে এখন তার অবস্থান নিয়ে এখন ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে? সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সম্প্রতি তার একটা বক্তব্যকে ঘিরে সেটা আরো ঘনীভূত হচ্ছে যে আসলে মোস্তফা খামেনি কি জীবিত আছেন, না তিনি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন, বা অনেকে বলার চেষ্টা করছেন যে তার অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে গেছে, যার কারণে তিনি ফ্রন্টে আসতেছেন না। দর্শক, এই তিনটি পয়েন্ট নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং সেই সাথে সাথে আপনারা ভিডিওটা ফুল টাইম দেখবেন। দেখার পর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টস করবেন এবং ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। শুরুতে আমি যেটি বলতেছিলাম যে হুতি গোষ্ঠী হুতি গোষ্ঠী নিয়ে সৌদি আরবের সাথে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে হুতি গোষ্ঠীর উপরে ইরানের জোটের মানে ইরানের মানে একটা বিমান নিয়ে যখন হুতি নেতারা তারা সৌদি একটি এয়ারলাইন্সে মানে সৌদি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত যে এলাকায়, সেখানে একটা বিমান একটা ল্যান্ডিং করতে গিয়ে সেই বিমান যখন ল্যান্ড করতে দেয়নি, এটা নিয়ে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। তো এই বিবাদের জের ধরেই সৌদি আরব এবং ইয়েমেনের হুতি গোষ্ঠী তারা নৌ অবরোধ শুরু করে দেয় এবং জাহাজে আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা থেকে শুরু হয় একদম মনে করেন যে একটা সরাসরি সংঘাতে যারা জড়িয়ে পড়ে। সেটার ধারাবাহিকতায় গতকাল হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় সৌদি জোট আক্রমণ করে। এটা আক্রমণের ফলে হুতি গোষ্ঠী থেকে সেখানে নাকি ৩০ জনের মতো যোদ্ধা নিহত হয় এবং সেটারই পাল্টা জবাব দেওয়ার জন্য আজকে সৌদি সমর্থিত যে সামরিক জোট আছে এবং সৌদি নিয়ন্ত্রিত যে এরিয়া আছে, সেখানে ব্যাপকভাবে তারা হামলা শুরু করে দেয় এবং এই হামলায় অন্ততপক্ষে শত শত মানুষ নিহত হয়েছে বলে, যোদ্ধা নিহত হয়েছে বলে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে তারা দাবি তুলেছে। কিন্তু সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে সৌদি জোট। তারা বলছে যে এখানে ১১ জনের মতো সৈন্য নিহত হয়েছে এবং কিছু সামরিক মানে সৈন্য না মানে বেসামরিক মানুষ নিহত হয়েছে। তো এই দাবিটাকে আবার উল্টো আবার হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত যারা আছে বা তারা প্রত্যাখ্যান করে দিয়ে বলছে যারা এটা মিথ্যাচার, তারা সঠিক তথ্য দেয়নি। এখানে আমরা যে আক্রমণ করেছি সেখানে সৌদি সমর্থিত জোট যে আছে তাদের শত শত যোদ্ধা নিহত হয়েছে। তো আসলে ঘটনা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা বলা বড় মুশকিল। যাই হোক, বিষয়টি যে ঘটেছে এটা বড় ধরনের একটা সংঘাত সেখানে হয়েছে এবং সেটা সংঘাত সামনের দিনে আরো বড় ধরনের সংঘাতে তারা জড়িয়ে পড়বে, এরকম আশঙ্কা অনেকেই প্রকাশ করছে। এবং এই সংঘাতের পরেই সবচেয়ে মধ্যপ্রাচ্যে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটলো, সেটি হচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যৌথভাবে তারা একটা সামরিক জোট করতে যাচ্ছে। এই সামরিক জোটের কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের শান্তি শৃঙ্খলা ফিরে আনা এবং এই যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা বা তাদেরকে প্রতিহত করা। এখন আমি যেটা শুরুতে বলেছিলাম যে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে এই তিনটা জোট কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন, মধ্যপ্রাচ্যে যে সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলো আছে সবগুলোই প্রায় কিন্তু ইরানের নিয়ন্ত্রিত। যেমন আপনার হিজবুল্লাহ, হুতি, তারপরে আপনার যে মিলিশিয়া গোষ্ঠী, সবগুলো মোটামুটি তারা কিন্তু ইরানের সশস্ত্র গোষ্ঠী, মানে ইরানের সমর্থিত তারা। এখন এই সশস্ত্র গোষ্ঠীকে যদি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যৌথভাবে তারা নির্মূল করতে চায় বা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চায়, তাহলে সেই জায়গায় থেকে
তাদের যুদ্ধটা কার সাথে লাগবে মূলত। আলটিমেটলি সেটা বোঝাই যাচ্ছে যে ইরানের সাথে, যেহেতু ইরান নিয়ন্ত্রিত এই যে গোষ্ঠীগুলো, তো ইরান তাদেরকে নিয়ন্ত্রণ করে। সেই জায়গা থেকে তারা, ইরান যদি নিয়ন্ত্রণ করে তাহলে ইরানের সাথে সরাসরি সংঘাতে তাদেরকে জড়াতে হবে। তো এখন তুরস্ক এবং পাকিস্তানের সাথে তো ইরানের সাথে ভালো একটা সম্পর্ক আছে, আবার ওদিকে তাদের সাথে সৌদি আরবের সাথে পেটে পেটে সম্পর্ক। এবং নতুন যে জোট হচ্ছে, সামরিক জোট হচ্ছে, সৌদিকে নিয়ন্ত্রণ মানে সৌদিকে নিরাপত্তা দিতে গেলেই এই দুটি রাষ্ট্র তা সশস্ত্র যুদ্ধ করতে হবে। তো বিষয়টি হচ্ছে এখানে, তো তারা যখন আসলে যৌথভাবে তারা এই জোটটার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে এই সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে যাবে, সেই জায়গা থেকে আসলে তাদের সাথে সংঘাতটা কি কমবে নাকি বাড়বে। এখন তারা যে নিয়ন্ত্রণ করার জন্য যে জোটটা তৈরি করলো, এই জোটটা কি আসলে ভবিষ্যতে কি এই এলাকায় বা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে, নাকি বড় ধরনের আরো সংঘাত জড়িয়ে যাবে? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখছি। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই জোটটা নতুন করে আরো উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। ইরান সমর্থিত যে সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, সেই সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলো তারা আরো উত্তেজিত হয়ে যাবে এবং আরো আরো বড় ধরনের সংঘাতে তারা জড়িয়ে পড়বে। এবং এটাকে যখন কন্ট্রোল করতে যাবে বা মানে প্রতিরোধ করতে যাবে, তখন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা বা মধ্যপ্রাচ্যের সংঘাতটা আরো বড় আকার ধারণ করবে। এটা স্বাভাবিক যে যদি সৌদি নেতৃত্বে তুরস্ক এবং পাকিস্তান তারা ইরানের উপর যদি সশস্ত্র হামলা করে, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র হামলা করবে, ইসরায়েল হামলা করবে, তাহলে এটাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে, আঞ্চলিক যুদ্ধ থেকে তারা বৈশ্বিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এবং ইরান যে সমর্থিত যে গোষ্ঠীগুলো আছে, পাশাপাশি ইরানের যে যারা মিত্র রাষ্ট্র আছে, বিশেষ করে চীন এবং রাশিয়া, এই দুটি রাষ্ট্র কি ইরানকে একা ছেড়ে দেবে? ইরানকে তারা সাপোর্ট করবে। তো ইরানকে যখন সাপোর্ট করতে যাবে, তখন তো আসলে এই যুদ্ধটা আসলে আঞ্চলিক যুদ্ধ থাকবে না, সেটা বৈশ্বিক যুদ্ধের দিকে ধাবিত হবে। তো আসলে সশস্ত্র যে গোষ্ঠীগুলো আছে, সশস্ত্র গোষ্ঠীগুলো আসলে তারা চাচ্ছে কি, তারা সৌদি আরবের যে যে সমস্ত তাদের অপরাধ, সেই অপরাধটাকে তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। কারণ একটা মুসলিম রাষ্ট্র আর একটি মুসলিম রাষ্ট্রের উপর কিভাবে আক্রমণ করে, একটা মানে অন্য কালচার বা অন্য ধর্মাবলম্বীর একটা রাষ্ট্র এসে তাদের উপর কিভাবে দাদাগিরি করে, সেই বিষয়টি কিন্তু মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র গোষ্ঠীগুলো তারা মেনে নিতে পারছে যে সৌদি আরব একটা মুসলিম রাষ্ট্র এবং সবচেয়ে বিশ্বের মুসলিম রাষ্ট্রদের মধ্যে কর্তা রাষ্ট্র সৌদি আরব। তো সেখান থেকে সে মুসলিম রাষ্ট্রগুলোকে সাপোর্ট করবে, এটি স্বাভাবিক। কিন্তু সেটা না করে সে বিভিন্ন স্বার্থ, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পশ্চিমের রাষ্ট্রগুলো সাপোর্ট করে, অথচ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। এই বিষয়টি তারা কোনোভাবে নিতে পারতেছে না। বিশেষ করে যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, তারা কোনোভাবে নিতে পারতেছে না। আজকে দেখেন ইরানের উপর যে আক্রমণটা হচ্ছে, কারা করতেছে? আমেরিকা এবং ইসরায়েল বাহিনী করতেছে। কাদের উপর বন্দুক রেখে? প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের কাদের উপর বন্দুক রেখে অনেকটা মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ করতেছে। এটা কি কেউ স্বাভাবিকভাবে নিবে? তো এটার পাল্টা জবাব তো ইরানের পক্ষ থেকে দেওয়াই হচ্ছে, এবং ইরান বারবার আলটিমেটাম দিয়ে যাচ্ছে, যদি পরবর্তীতে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র সমর্থিত কোনো আক্রমণ ইরানের উপর যদি করে, সেই ক্ষেত্রে ইরান এই সমস্ত অঞ্চলগুলোকে তারা তেল স্থাপনা, জ্বালানি যতগুলো স্থাপনা আছে, বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, তারপর পানি শোধনাগারগুলো আছে, সমস্ত স্থাপনার উপরে তারা একযোগে আক্রমণ করবে। এবং এই আক্রমণের জন্য পুরো মধ্যপ্রাচ্যে যে সশস্ত্র গোষ্ঠী যারা আছে, সমস্ত গোষ্ঠীগুলোকে নির্দেশনা দেওয়া আছে যে ইরান যদি বড় ধরনের আক্রমণে যায় মধ্যপ্রাচ্যে, সেই ক্ষেত্রে তারা কি করবে, ইরানকে পরিপূর্ণ সহযোগিতা করবে তারা। তখনকার যুদ্ধটা কি ছোট আকারের যুদ্ধ থাকবে? যুদ্ধের পরিধিটা কি ছোট আকারে থাকবে, না কোন জায়গায় যেয়ে দাঁড়াইতে পারে সেটা ভাবতে পারছেন একবার? বিষয়টি এখানে, একদিকে এই হুতি গোষ্ঠীর উত্তেজনা, অপরদিকে যে নতুন করে জোট, এই জোটের মধ্য দিয়ে আরো উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। কারণ এই জোট কোনোভাবে আসলে হুতি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ হুতি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে গেলে বড় সংঘাতে জড়াইতে হবে। আর বড় সংঘাতে যখন জড়াইতে যাবে, তখন তো আসলে আঞ্চলিক যুদ্ধ থাকবে না, আঞ্চলিক সংঘাত থাকবে না, সেটা বৈশ্বিক সংঘাতে পরিণত হবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি, যে আসলে এই যে সৌদি আরব এবং তুরস্ক, পাকিস্তান, তিনটা দেশ মিলে যৌথভাবে আজকে সৌদি আরবে সবাই অবস্থান করছে, তুরস্কের প্রেসিডেন্ট গেছে, তারপরে আপনার পাকিস্তানের শাহবাজ শরীফ গেছেন। তো এই ব্যক্তিরা এখন সৌদিতে গিয়ে তারা একটা স্বাক্ষর করবে, স্বাক্ষরের মধ্যে দিয়ে তাদের একটা চুক্তি সম্পন্ন হবে। সেই চুক্তির পরবর্তী কাজ হবে কি, প্রথম স্টেপ হবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তাদের সংঘাতে জড়ানো। তো ইয়েমেনের হুতি গোষ্ঠীর উপর যখন তারা সংঘাতে জড়াবে, তখন ইরান কি নিশ্চুপ থাকবে? এবং ইরান সমর্থিত যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, তারা কি নিশ্চুপ থাকবে? মোটেই থাকবে না। তো সংঘাত তো তখন বড় আকার ধারণ করবে। একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে তারা একটা আপোষ করার জন্য একটা টেবিলে বসতে যাচ্ছে, একটা অবস্থান তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে নতুন করে জোটের মধ্যে দিয়ে তারা কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে। দর্শক, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আসলে অবধারিত আর একটা বড় সংঘাত অপেক্ষা করছে, যেটা বিশ্বের জন্য তথা আমাদের সকলের জন্য।
এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন। সেই সাথে সাথে আজকে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সেটি হচ্ছে যে সম্প্রতি আপনার ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি এর অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সেটি কিভাবে হয়েছে দেখেন, মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের বিষয়টি নিয়ে সামনে যখন আসছে, আপনারা সবাই জানেন মোটামুটি এই বিষয়টি নিয়ে আমি ভিডিও করেছি। তো মাসুদ পেজেশকিয়ান হঠাৎ করে তিনি বারবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন, পদত্যাগ করতে চাচ্ছেন। এর মাধ্যমে কিন্তু কিছুটা যে ইরানের যে ঊর্ধ্বতন ব্যক্তিদের মধ্যে কিছুটা ফাটল ধরছে, সে বিষয়টি অনেকটা কিন্তু পরিষ্কার হচ্ছে। বিশেষ করে আজকে সকালে মাসুদ পেজেশকিয়ান একটা বক্তব্য প্রকাশ পায়, আমরা একটা প্রতিবেদন দেখি। সেই প্রতিবেদনে মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনির অবস্থান নিয়ে তিনি একটি মন্তব্য করেন এবং সেই মন্তব্য ঘিরে আজকে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অর্থাৎ তিনি বেশ কিছুদিন ধরে যখন পদত্যাগ করতে চাচ্ছিলেন, এর পাশাপাশি তিনি সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনির সাথে সাক্ষাৎ করতে চান এবং সেই সাক্ষাৎকারটা তার যে বর্তমান বাসভবন বা যেখানে অবস্থান করছেন সেখানে করতে চান, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে সেখানে নেওয়া হয় না। না নিয়ে তার সাথে বৈঠক করে কোথায়, একটা গাড়ির ভিতরে, সরকারি একটা গাড়ির ভিতরে, গ্লাস মানে কালো গ্লাস দিয়ে মরানো, এবং সেখানে গাড়ির ভিতরে অন্ধকার। তো সেখানে মাসুদ পেজেশকিয়ানে নেওয়া হয়, শুধুমাত্র শব্দ শোনা যায়, মানে কথা শোনা যায়, কিন্তু তার সাথে করমর্দন বা তার সাথে সরাসরি ফেস টু ফেস বসে কথা বলা এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। শুধুমাত্র কথোপকথন হয়েছে মাত্র কয়েকটি। তো এটা নিয়ে মাসুদ পেজেশকিয়ান একটা মন্তব্য করেছেন যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সে সে মোস্তফা খামেনি ছিলেন না, অন্য কোনো ব্যক্তি ছিলেন। তো এই কথা বলার পরে আসলে এই তথ্যটা যখন প্রকাশিত হয়, তখন এই প্রকাশিত খবরের পরেই আজকে সারা বিশ্বব্যাপী এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। তাহলে কি আসলে মোস্তফা খামেনি তিনি আসলে বেঁচে আছেন না মারা গেছেন, বা তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি কি অঙ্গহানি হয়েছেন, যেটা নিয়ে তিনি প্রকাশ্যে আসতে পারছেন না। এই বিষয়টি নিয়ে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন আগে তিনি একটা ব্রিফিং করেছিলেন যে মোস্তফা খামেনির বেশ কিছু অঙ্গ হানি হয়েছে, অর্থাৎ তার কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেটা বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ আমরা জানি যে 28শে ফেব্রুয়ারিতে যখন প্রথম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাহিনী যৌথভাবে ইরানের উপর আক্রমণ করে, সেখানকার প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে শহীদ হন এবং তার সাথে সাথে মোস্তফা খামেনি কিন্তু সেখানে ছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। তবে এটা নিয়ে ট্রাম্প বলেছিল যে সেখানে মোস্তফা খামেনি বেঁচে থাকলেও তার বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে। তো এই বিষয়টি কেন যেন আবারও সামনে আসছে, এই জন্যই সামনে আসছে যে যখন এই মাসুদ পেজেশকিয়ান যখন এই বক্তব্যটা দিয়েছেন যে তার সাথে সরাসরি বৈঠক করা বা সরাসরি সাক্ষাৎ করা খুব কঠিন, কারণ তিনি যখন সাক্ষাৎ করতে চাইছিলেন তখন তাকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু সেই সাক্ষাৎকার নিয়ে তার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, তিনি আসলেই কি তিনি ছিলেন কিনা বা অন্য কেউ ছিলেন কিনা, এই বিষয়টি নিয়ে তার মধ্যে একটা ধোঁয়াশা যেমন সৃষ্টি হয়েছে, সেই সাথে সাথে বিশ্ববাসীকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিচ্ছে যে আসলে তিনি কি বেঁচে আছেন, তিনি যে আত্মগোপনে রয়েছেন। কারণ বিগত 5 মাস যাবৎ তিনি ক্ষমতা গ্রহণ করার পরে এখন পর্যন্ত তার কোনো ভিডিও বার্তা অথবা তার সরাসরি কোনো ক্যামেরায় সামনে আসা এটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, বিশ্ববাসী দেখতে পারেনি। যার কারণে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিয়ে এখন সবার মধ্যে একটা প্রশ্ন জাগা দিয়েছে এবং সন্দেহ তৈরি হচ্ছে যে তিনি যদি বেঁচেও থাকেন আসলে তিনি হয়তোবা অঙ্গহানি হয়েছে বিদায় তিনি সরাসরি সামনে আসতে চাচ্ছেন না। তো দর্শক, আপনারা কি মনে করছেন যে আসলে মাসুদ পেজিশকানের যে কথা বা মন্তব্য, এটা ঘিরে যেমন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, ধোঁয়াশাটা কি আসলেই সত্যিকারের ধোঁয়াশা, নাকি আসলে এটা কোনো মানে রিউমার বা কোনো রকমের এটাকে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তথ্য ছড়ানো হচ্ছে কিনা। এবং এই মাসুদ পেজিশকানের বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু এটা মোটামুটি একটা বিষয় ফুটে উঠছে, সেটি হচ্ছে কি যে মাসুদ পেজিশকানের উপরে হয়তোবা সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির আস্থা কমিয়ে গেছে, যার কারণে একটি বিষয় কিন্তু আমি একটা প্রতিবেদনে দেখেছি, সেখানে বলা হয়েছে যে আইআরজিসির সর্বোচ্চ কমান্ডার যিনি, তার উপর সমস্ত ক্ষমতা হস্তান্তর করে প্রেসিডেন্টের ক্ষমতা অনেক কমিয়ে দিয়েছে। অর্থাৎ প্রেসিডেন্টের যে একটা পাওয়ার ছিল সে পাওয়ারটাকে লেস করে দেওয়া হয়েছে। অর্থাৎ কমান্ডিং সেক্টরে তার পাওয়ার থাকে, অর্থাৎ সশস্ত্র বাহিনীর উপর তো প্রেসিডেন্টের ক্ষমতা থাকে, তো সেটাকে কমিয়ে দিয়ে আইআরজিসির কমান্ডার যে আছে তার ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে তো একটা মোটামুটি একটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা কমান্ডার সেক্টর অর্থাৎ নেতৃত্ব স্থানে যারা আছে তাদের মধ্যে কিছুটা হয়তো নেতৃত্ব নিয়ে ফাটল ধরছে। বিষয়টি কিন্তু ট্রাম্প কিন্তু কিছুদিন আগেও বলেছিলেন যে ইরানের সর্বোচ্চ যে নেতৃত্ব আছে, যারা আছে নেতৃত্ব স্থানে, তাদের মধ্যে মত পার্থক্য তৈরি হচ্ছে আইআরজিসির কমান্ডারদের সাথে। অর্থাৎ আইআরজিসির কমান্ডাররা তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন মোস্তফা খামেনি সেই সিদ্ধান্তটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এবং বর্তমানে যারা বিশেষ করে যে মাসুদ পেজেশকিয়ান যে সিদ্ধান্ত দিচ্ছে, মাসুদ পেজেশকিয়ানের সাথে আরও ব্যক্তিরা আছে, আব্বাস আরাকচি আছে, তারপরে ইসমাইল বাগেই আছে,
তো এই ব্যক্তিরা যে সিদ্ধান্তগুলো দিচ্ছে, এই সিদ্ধান্তগুলোর চেয়েও আইআরজিসির কমান্ডার যে সিদ্ধান্ত দিচ্ছে সেটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রে তাদের ইয়াগুলো, তাদের যে সমস্ত বিষয়গুলো থাকে। তো এটা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন আগেও কিন্তু একটা মন্তব্য করেছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে তাদের মধ্যে কিছুটা কোন্দল তৈরি হয়েছে এবং এটা ধীরে ধীরে প্রকাশ হতে পারে। তো বিষয়টি কিন্তু এখন এই যে মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যের মধ্যে দিয়ে এটাই দুটি জিনিস, একটা জিনিস হচ্ছে মোস্তফা খামিনির বর্তমান যে তার অবস্থান, এই অবস্থান নিয়ে যেমন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, পাশাপাশি তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব বা তাদের মধ্যে যে একটা মতপার্থক্য তৈরি হয়েছে, এই বিষয়টিও কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা কি মনে করছেন যে আসলে কি মাসুদ পেজিশকিয়ানের যে বক্তব্যটা, এটা নিজস্ব কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তিনি এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, নাকি সত্যিকারেই ইরানের নেতৃত্বের মধ্যে ফাটল ধরেছে কিনা? এবং যদি ফাটল ধরে থাকে তাহলে আগামী দিনে আসলে ইরান পরাশক্তি রাষ্ট্রগুলোর সাথে কিভাবে মোকাবেলা করবে, আর সেই ক্ষেত্রে কি আসলে ইরানে কোনো প্রবলেম পড়তে হয় কিনা, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন। এবং সর্বোপরি যে আজকের ভিডিওতে যে ৩টা পয়েন্ট, একটা হচ্ছে এই যে হুতি গোষ্ঠীকে আবার উত্তেজিত করে দেওয়া, হুতি গোষ্ঠী যে দাবি করেছে সৌদি জোট সমর্থিত যে সমস্ত সামরিক বাহিনী আছে তাদের শত শত সৈন্যদেরকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে, এবং সেই সাথে যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান যৌথভাবে যে একটা জোট করতে যাচ্ছে, এই জোটের প্রতিক্রিয়া বা এই জোটের মানে কাজকর্ম কি হতে পারে, বা এদের কর্মকাণ্ড নিয়ে আগামী দিনে মধ্যপ্রাচ্যে কি আসলেই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, না নতুন করে আবার বড় ধরনের সংঘাতে তাদের জড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা, এই কয়েকটি বিষয়ের উপর আপনারা যে ভিডিওটা আপনারা আজকে দেখলেন বা শুনলেন, আপনাদের মতামত কি, এটা কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন। সেই সাথে সাথে যদি ভালো লেগে থাকে আলোচনা, তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আবারও রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।